আমার ত্রিপুরার বন্ধুরা, আবার সানডেতে লাইভে আসলাম। আজকে সানডেটা খুবই খুশির দিন বলা যেতে পারে। প্রথমেই আমি কনগ্রাচুলেট করছি, আই কনগ্রাচুলেট টিপ্রামথা ফর বিগ ভিক্টোরি ইন এডিসি ইলেকশন, যে ত্রিপুরাতে এডিসি ইলেকশনে গণতন্ত্রের জয় হয়েছে। আর বন্ধুরা, আজকে আপনাদের কাছে কতগুলো ইনফরমেশন শেয়ার করব যে গত গত বুধবার থেকে গত শুক্রবার এবং শনিবারের মধ্যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইভেন্ট হয়েছে, যেগুলো না হলে 28টার মধ্যে হয়তো 28টাই হয়তো দখল করে নিত জুমলা পার্টি। তো আপনাদের আমি ডিটেলস বলছি কি কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্টোরি। কিন্তু এডিসিতে বিজেপির পরাজয় হলো বাটপাড়ির পরাজয়, এবং রতনলাল নাথ থেকে শুরু করে যারাই আছে গুন্ডা পান্ডা লাগিয়ে মানে যা তা করতে চেষ্টা করেছে, ইলেকশনটাকে পুরো মেলাইন করতে চেষ্টা করেছে, কিন্তু ওরা পারেনি এটা করতে। ফাইনালি ওরা সাকসিড হয়নি। আমি আপনাদের কতগুলো ইনফরমেশন দিতে চাই যে গত বুধবার থেকে শনিবার সকাল অবধি কি কি ইভেন্ট হয়েছে ব্যাকগ্রাউন্ডে। আপনারা বলতে পারেন যে বিজেপির বিশাল বড় একটা ক্রিমিনাল স্টাইল পোল কাউন্টিং জুমলা আমরা কিভাবে ব্যর্থ করেছি। তো আপনারা কিছুক্ষণের মধ্যে শুনবেন ডিটেলস, ইনসিডেন্ট, স্টেপ বাই স্টেপ কি করে হয়েছে এটা। তো বিজেপি আপনারা জানেন যে জনপ্রিয়তা পুরোটাই হারিয়ে ফেলেছে, এবং এডিসি ইলেকশনে যে কটা সিট পেয়েছে এগুলোই রিগিং করে কাউন্টিংয়ে গড়বড় করে পেয়েছে ওরা। ওদের মাস সাপোর্ট বলে কিছুই নেই এখন। এবং এই কারণে কি হয়েছে কি, ওরা একটা এভিল প্ল্যান একটা বানিয়েছিল এডিসি ইলেকশনে। এভিল প্ল্যানটা হলো গিয়ে যে কি করে কাউন্টিং এর রিগিংটা করা যায়, মানে কাউন্টিং এ কি করে রিগিং করে তারপর ইলেকশনটা যাতে হাইজ্যাক করা যায়। তো এরা কি করেছে, ইলেকশন কমিশন দিয়ে একটা অর্ডার পাস করিয়েছে। এই অর্ডারটাতে লেখা আছে যে এডিসি ইলেকশন কাউন্টিং এ বাইরের লোকেদের আনা যাবে। তার মানে এডিসির কিন্তু টিটিএডিসির যে রুল নাম্বার 52 আছে, 52 অনুযায়ী কিন্তু রিপ্রেজেন্টেশনস অফ পিপল অ্যাক্ট, অ্যাজ পার রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুযায়ী এডিসি ইলেকশনের কাউন্টিং কিন্তু ওখানের যারাই আছে রেসিডেন্ট তারাই ইউজুয়ালি ওখানে, বা অফিসাররা কাউন্টিং হলে কিন্তু তারাই এনগেজ হয়। কিন্তু রতনলাল এবং বিপ্লব দেব যে প্ল্যানটা, আমি বিপ্লব দেবকে এতটা দোষ দিতে চাইবো না এখানে, এই পুরো প্ল্যানিং গুলোই রতনলালের প্ল্যানিং এগুলো। তো প্ল্যানিংটা কি করেছে ওরা, এটা হচ্ছে যে যতগুলো কাউন্টিং হল আছে এডিসি ইলেকশনের পরে এসডিএম অফিসগুলোতে, ওখানে ওরা বাইরে থেকে লোক আনবে। বাইরে থেকে লোক আনবে মানে তারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে লোক আনবে যারা নাকি ট্রেন করা থাকবে। তারা কি করবে, যেমন কোনো ইলেকশন পোল কাউন্টিং বুথে ধরুন টিপ্রামথা 1000 ভোটে এগিয়ে আছে, ধরুন জিতে যাচ্ছে 2000 ভোটে, ওটাকে ওরা করবে কি ওখানে ম্যানিপুলেশন করবে। তারপর আপনারা সবাই জানেন যে ইভিএম মেশিন রিসেট করা যায়, দেয়ার আর প্রসেস। তো ওদের প্ল্যান ছিল যে 28টার মধ্যে কম করে হলো 25-26টা সিট বিজেপি আইপিএফটি মিলে এইভাবে ওরা দখল করবে। তো এদের ফান্ডাটা ছিল যে বাইরে থেকে পোল কাউন্টিং এজেন্ট আনবে, পোল কাউন্টিং এজেন্ট এনে প্রত্যেকটা এসডিএম বুথ করবে কি গুন্ডারা বাইরে দিয়ে ঘিরে রাখবে, আর ভেতরে পোল কাউন্টিং এজেন্টরা করবে কি প্রত্যেকটা পোল কাউন্টিং অফিসার যখন পোল কাউন্ট হয় তারপরে কোন ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে ওদের একটা সার্টিফিকেট ইস্যু করতে হয়, ওখানেই করবে কি ওরা উল্টোপাল্টা করবে আর কি, কম্পিউটারে উল্টোপাল্টা ডাটা ফিড করবে। আপনারা জানেন যে ইভিএম এ যখন ভোটগুলো কাউন্ট হয়, ইভিএম থেকে এটা অটোমেটিক কম্পিউটারে গিয়ে আপডেট হয় না, এটা ম্যানুয়ালি এগুলো সব আপডেট করতে হয় প্রসেসগুলো। তো ধরুন একটা পোল কাউন্টিং বুথে এসডিএম এর অফিসে টিপ্রামথা হয়তো পেয়েছে 1000 ভোট, বিজেপি পেয়েছে 500, সিপিএমও ধরুন পেয়েছে 500-600। এবার করলো কি, ইলেকশন যখন পোল কাউন্টিং যখন এন্ড হচ্ছে তখন ওরা এন্ট্রিটা করবে ওখানে কম্পিউটারে কাগজপত্রে যে বিজেপি পেয়েছে 1000 ভোট, টিপ্রামথা পেয়েছে 500, বাকিরা কিছু পেয়েছে। তো এইভাবে ওরা প্ল্যান্ড ওয়েতে এডিসি ইলেকশনটা
পুরোটাই পোল কাউন্টিং এর দিন রিগিং করার মাস্টার প্ল্যান বানিয়েছিল। এই মাস্টার প্ল্যানটা আমরা কিভাবে ধ্বংস করেছি এই স্টোরিটা আপনারা এখন শুনবেন। তো আবারও বলছি, এডিসি ইলেকশনে বিজেপির প্ল্যান ছিল, কারণ ওরা জানে খুব ভালো করে যে ওরা জিতবে না। বিজেপি আইপিএফটি তে ওরা করেছে কি, বাইরে থেকে পোল কাউন্টিং এজেন্ট হিসাবে নিজেদের বাছা করা লোকদের এনে ওখানে ঢোকানোর প্ল্যানে ছিল ওরা, যে প্রত্যেকটা এসডিএম অফিসে পোলিং বুথে থাকবে এবং সেই পোলিং বুথগুলোতে করবে কি, অপোজিশন পার্টির যে এজেন্টগুলো আছে ওদেরকে তো গুন্ডারা তো মানে ভয় দেখিয়ে বা মেরে পিটে ওদেরকে ঢুকতেই দেওয়া হবে না পোলিং কাউন্টিং বুথগুলোতে। তারপরে করবে কি, ভেতরে করবে কি, ইভিএম এ যে ডাটাটা আছে ওই ডাটাটা না এন্ট্রি করে এই বাছাই করা রতনলাল এবং বিপ্লব দেবরা যাদেরকে চয়েস করেছে, এই বাছাই করা এজেন্টরা বাইরের, তারা পুরো পোল কাউন্টিং প্রসেসটাকেই করবে কি, ওরা এইভাবে জুমলাগিরিটা করবে, উল্টো পাল্টা নাম্বার দেবে যাতে 28 মানে বেশিরভাগই মানে 90% সিট যাতে বিজেপি পেয়ে যায়। তো বিজেপির এই যে ক্রিমিনাল পোল রিগিং এবং পোল হাইজ্যাকের যে কুচক্রের প্ল্যানটা ছিল, এবার শুনুন কিভাবে এটা আমরা ফয়েল করেছি। বুধবার থেকে শুরু করে শনিবার দিনের মধ্যে আমাকে বৃহস্পতিবার দিন আপনাদের সময় সকাল 8টা হবে, তখন আমি বলছি, জাস্ট এ মিনিট, হ্যাঁ, আমি আমি দেখুন ত্রিপুরাতে একজন নন পলিটিক্যাল পার্সোনালিটি, কিন্তু ডেমোক্রেসিকে বাঁচাবার জন্যই সবসময় আমি এগিয়ে এসেছি। এটা বাদল চৌধুরীকে, সিপিএম এর এক্স মিনিস্টার বাদল চৌধুরীকে যখন আইএলএস হসপিটাল থেকে পুলিশেরা টেনে হেঁচড়ে ক্রিমিনাল স্টাইলে গাড়িতে তুলছিল, যখন বাদল চৌধুরীর ওয়াইফ এবং ডটার ওনারা ওখানে কাঁদছিলেন আইএলএস এর বাইরে, তখনও কিন্তু আমরা কিন্তু এগিয়ে এসেছি টুইন থেকে, সম্পূর্ণ রকমের মিডিয়া থেকে শুরু করে সাহায্য করেছি। আমাদের দায়িত্ব হচ্ছে মিডিয়া বা ত্রিপুরার মানুষ হিসেবে গণতন্ত্রকে সুরক্ষিত রাখা, গণতন্ত্রকে ধরে রাখা। এবার শুনুন দিস ইন্টারেস্টিং এপিসোড, যে বুধবার থেকে শনিবারের মধ্যে কি আমরা করেছি, যেই কারণে বিজেপির ক্রিমিনাল প্লট এডিসি ইলেকশন হাইজ্যাকিং পুরো ফেলিওর হয়ে গেছে। বৃহস্পতিবার দিন সকালবেলা ধরুন 8টার দিকে টিপ্রামথার চিফ প্রদ্যোৎ মাণিক্য আমাকে একটা মেসেজ পাঠান যে BJP is ready to hire agents for counting from outside TTADC. This is never happened, and by doing this they are trying to hijack the entire process. এটার মানে হলো যে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে অর্ডার বার করেছে যে বাইরে থেকে লোক আনা যাবে কাউন্টিং হলে এবং ইলেকশনটাকে করা হবে। তারপর আমাকে বৃহস্পতিবার সকালবেলা প্রদ্যোৎ মাণিক্য আমাকে কল করলেন এবং আমাকে জানালেন ব্যাপারটা, যে এরা প্ল্যান করে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে নোটিফিকেশন বার করেছে যাতে বাইরের লোক কাউন্টিং এজেন্ট হিসাবে ওখানে রাখা যায়। তারপরে এটা হচ্ছে এবং আমাকে উনি অর্ডারটাও পাঠালেন। তো আমি অর্ডার পাওয়ার এটা দেখার সাথে সাথেই আমি বৃহস্পতিবার দিন অ্যাডভাইস দিলাম যে ইমিডিয়েটলি হাইকোর্টে কেস ফাইল করতে হবে এমার্জেন্সি বেসিস, যে টিটিএডিসির যে ওখানে যে রুল সেটগুলো আছে ওখানে নাম্বার 52 যেটা আছে ওটা ওখানে ভায়োলেশন হয়েছে। তখন আমি ইমিডিয়েটলি বৃহস্পতিবার 8টা থেকে 8:30টার মধ্যে আমার আর প্রদ্যোৎ মাণিক্যর কথা হয়েছে যে বিজেপি এইভাবে এডিসি ইলেকশনটাকে হাইজ্যাক করছে 2 নাম্বারই ভাবে ক্রিমিনাল ওয়েতে। আমি 8:30টার দিকে আমার যিনি লয়ার এবং আপনারা অনেকেই সবাই চেনেন মোটামুটি, যে ত্রিপুরার এমিনেন্ট লয়ার অমিতাভ রায় বর্মন, আমি অমিতাভ দাকে ফোন করি। আমি ফোন করে বলি যে এরা তো বেআইনিভাবে ক্রিমিনালভাবে তো এডিসি ইলেকশনটাও তো যে মানে পোলিং স্টেশনেই রিগিং করবে, পোলিং স্টেশনেই উল্টোপাল্টা করে ওরা পুরো ইলেকশনটা ওরা জিতে যাবে। তখন আমি অমিতাভদাকে রিকোয়েস্ট করি যে আপনি ইমিডিয়েটলি প্রদ্যোৎ মাণিক্যকে যেভাবেই হোক আপনি হেল্প করুন, কারণ এটা এখন পার্টির কথা না, আমাদের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে। কে জিতলো কে হারলো ইলেকশনে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট,
कि सीपीएम जितलो, टिपरामथा जितलो ना बीजेपी, दैट्स नॉट इम्पोर्टेंट, but election process must be free and fair. And as you know, we are, every one of us, we have responsibility to protect and preserve India's democracy. তো এই কারণে আমি সাথে সাথে অমিতাভ দাকে ফোন করলাম, অ্যাডভোকেট অমিতাভ রায় বর্মন, যে আপনি যেভাবেই হোক প্রদ্যোৎ মানিক্যের সাথে এক্ষুনি কথা বলুন, বলে এক্ষুনি আপনি অ্যাকশনে নামুন। অমিতাভ রায় বর্মন একটা টাকাও জিজ্ঞেস করেননি, একটা টাকাও নেননি। উনি সাথে সাথে প্রদ্যোৎ মানিক্যের সাথে কথা বলেছেন। তারপরে কিছুক্ষণ পরে প্রদ্যোৎ মানিক্যের বাড়িতে গেছেন বৃহস্পতিবার দিন। ওখানে প্রদ্যোৎ মানিক্যের যে আরেকজন উনি আছেন অ্যান্টনি দেববর্মা, যিনি জুনিয়র লয়ার, ওনাকে পুরো ওখানে গাইডেন্স দিয়েছেন অমিতাভ রায় বর্মন, যে কি কি করতে হবে, কি লিখতে হবে, সবকিছু ওখানে দিয়েছেন। তো অমিতাভ রায় বর্মন, অ্যাডভোকেট অমিতাভ রায় বর্মন এবং অ্যাডভোকেট অ্যান্টনি দেববর্মা ওখানে পুরো কি কেস ফাইল করা হবে ওইটার পুরো খসড়াটা বানানো হয়। এবং ওই দিনই প্রদ্যোৎ মানিক্য ইলেকশন কমিশনারের সাথে দেখা করেন এবং জানান যে আমরা হাইকোর্টে কেস ফাইল করছি। হ্যাঁ, ওই দিনই বৃহস্পতিবার দিনই গভর্নরের সাথেও বিকেলবেলা প্রদ্যোৎ মানিক্যের ডেলিগেশন দেখা করেন। আর এদিকে দুজন লয়ার, অ্যাডভোকেট অমিতাভ রায় বর্মন এবং অ্যাডভোকেট অ্যান্টনি ওনারা এগুলো মানে কেসের সমস্ত কাগজপত্রগুলো ওনারা বৃহস্পতিবার দিন বানান। বৃহস্পতিবার দিন বানানোর পরে অ্যাজ পার দি কোর্ট প্রসিজিওর যে কোনো কেস ফাইল করার সময় হাইকোর্টে এই কেস ফাইলিং এর যে ডকুমেন্ট এটা অপোজিশন পার্টিকে দিতে হয়। এবং সেটা শুক্রবার দিন ফ্রাইডেতে ত্রিপুরা হাইকোর্টে অ্যাডভোকেট অমিতাভ রায় বর্মন এবং অ্যাডভোকেট অ্যান্টনি দেববর্মা দুজনে একসাথে কেস ফাইল করেন স্টেট ইলেকশন কমিশনের এগেনস্টে, যে ওরা আর্টিকেল যে পয়েন্ট যে আছে 52 পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, ওটা ভায়োলেট করছে বিজেপি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনার ইলিগাল কাজ করছে। এটার এগেনস্টে হাইকোর্ট যাতে একটা স্টেপ নেয়, যাতে বাইরে থেকে কোনো পোলিং এজেন্ট যাতে এডিসি এরিয়ার পোলিং স্টেশনে যাতে না আসতে পারে। যারাই পোলিং এজেন্ট হবে দে অল মাস্ট বি ফ্রম এডিসি এরিয়াস। তো এই যে হাইকোর্টে যে কেস ফাইল করা হয়েছে ওটার একটা কপি ইলেকশন কমিশনে দেওয়া হয়েছে ফ্রাইডে মর্নিং। এই কপি পাওয়ার পরে এবং হাইকোর্টে কেসটা ওঠার পরে ত্রিপুরা ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার ঠিক নোটিশ পাওয়ার উইদিন 1 আওয়ার হি চেঞ্জড হিজ আর্লিয়ার অর্ডার এবং চেঞ্জ করে ওখানে লেখা আছে যে অ্যাজ পার আর্টিকেল পয়েন্ট 52 অফ দি টিটিএডিসি পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এটা ফলো করা হবে। এবং হাইকোর্টে যাওয়ার কারণেই, হাইকোর্টে যেহেতু অ্যাডভোকেট অমিতাভ রায় বর্মন এবং অ্যাডভোকেট অ্যান্টনি দেববর্মা গিয়েছেন প্রদ্যোৎ মানিক্যের পক্ষ থেকে, এই কেসটা ফাইল করার সাথে সাথে ফ্রাইডেতে এই শুক্রবার দিন সাথে সাথে ইলেকশন কমিশন, ত্রিপুরা ইলেকশন কমিশন ভয় পেয়ে ওরা আগের অর্ডারটা পুরো মডিফাই করে দিয়েছে, যে না বাইরে থেকে আর না, এডিসি এরিয়া থেকেই নর্মাল প্রসেসে পোলিং এজেন্টরা ওখানে দেখবে। এইটার কারণে কি হয়েছে, শুক্রবার দিন যখন নাকি বিকেল অ্যারাউন্ড 12:30 1 o'clock ফ্রাইডেতে যখন স্টেট ইলেকশন কমিশন যখন অর্ডারটা পাস করেছে, নতুন নোটিফিকেশন, যে আগের নোটিফিকেশনটা না, এখন নতুন নোটিফিকেশন অনুযায়ী এখন এডিসি এরিয়ার যতগুলো পোলিং বুথ আছে মানে কাউন্টিং বুথ আছে ওখানে বাইরের কোনো লোক আনা যাবে না অ্যাজ এ কাউন্টিং এজেন্ট। এইটাই কিন্তু বিজেপির জুমলাগিরির পুরো কোমর ভেঙে দিয়েছে দিস স্টেপ। আজকে যদি বন্ধুরা বিজেপি যদি অর্গানাইজড ওয়েতে রতনলালের ইনস্ট্রাকশনে যদি অ্যাডভোকেট অমিতাভ রায় বর্মন আর অ্যান্টনি দেববর্মা যদি হাইকোর্টে কেস না ফাইল করা হতো ফ্রাইডেতে, হাইকোর্ট যদি মানে কোনো যদি অবজারভেশন না করা হতো, ইলেকশন কমিশনকে যদি নোটিশ না দেওয়া হতো, তাহলে কিন্তু এই শুক্রবার থেকে শনিবারের মধ্যে পুরো বাছাই করা বিজেপির গুন্ডা এবং অফিসিয়ালরা কিন্তু সমস্ত পোল কাউন্টিং বুথগুলো দখল করে ফেলতো। দখল করে
টিপরা মাথা যেটা তো দূরের কথা, হয়তো এক দুটা সিটও হয়তো পেতো না। এরা পুরো মানে ক্রিমিনাল ওয়েতে পুরো এডিসি ইলেকশনটাকে হাইজ্যাক করার মাস্টার প্ল্যান যে বানিয়েছিল, সেটা বলতে পারেন যে আমরা সবাই মিলে এটাকে পুরো ফয়েল করে দিয়েছি। অ্যাগেন আওয়ার গোল ইজ মানে প্রোটেক্টিং ডেমোক্রেসিতে ক্রিমিনালদের সাথে যুদ্ধ করা, যাতে ফাইনালি ডেমোক্রেসি ওন। তো আপনারা মনে রাখবেন, টিপরা মাথা যে এত এত সিটে জয়ী হয়েছে, এটার পেছনে কিন্তু এই বিশাল একটা কারণ আছে। কিন্তু এই কারণটা হলো যে বিজেপি আউটসাইড পোলিং মানে কাউন্টিং এজেন্ট পোলিং কাউন্টিং স্টেশনগুলোতে ঢোকাতে পারেনি। যেহেতু ঢোকাতে পারেনি, তাই পোলিং প্রসেস আমি বলবো 70%-এর মতো হয়েছে সিকিউরিটিতে, বাকি 30%-এর রিগিং মানে হয়েছে, উল্টোপাল্টা হয়েছে। এই কারণে বিজেপি যে কটা সিট পেয়েছে এডিসিতে, দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ ফার্স্ট ইজ মানে পোলিং ডিউরিং দি পোল বুথ রিগিং, তারপর হচ্ছে গিয়ে আপনার পোলিং এর পরে তারপর হচ্ছে এই পোল কাউন্টিং এর সময় 2 নম্বরে। আমি এখনো বলছি বিজেপি যেই সিটগুলোতে জিতেছে এডিসি ইলেকশনে, ওখানে যদি রিপোল করা হয় ওখানে গোহারা হারবে ওখানে। কিন্তু আমরা ত্রিপুরা ইনফো থেকে টুইন থেকে অ্যান্ড অ্যাজ মাই টুইন এডিটর, ত্রিপুরাতে ডেমোক্রেসি প্রোটেক্ট করার জন্য যা দরকার আমরা করেছি। এই বুধবার থেকে শুক্রবারের মধ্যে দিস 2 days আপনারা মনে রাখবেন, টিপরা মাথা ওন দিস ইলেকশন, এডিসি ইলেকশন, বিকজ বিজেপি didn't get much chance to manipulate as well as hijack the election during the poll counting process. That was their master plan. তো আপনারা মনে রাখবেন, যদি হাইকোর্টে কেস না ফাইল করা হতো এই দিস ফ্রাইডে, যদি সেই কোর্টের নোটিশের কাগজ যদি ইলেকশন কমিশনের অফিসে যদি না দেওয়া হতো, তাহলে ইলেকশন কমিশন দে উড হ্যাভ নেভার ইস্যুড দ্যাট অর্ডার দ্যাট as per 52 section 52 there won't be any outside এখানে। তো এই যে ইলেকশন কমিশন যে হাইকোর্টের ভয় পেয়ে এই যে নতুন অর্ডার দিয়ে আগের অর্ডারটা যে ক্যান্সেল করেছে ফ্রাইডেতে, এই কারণেই কিন্তু বিজেপি লাস্ট মোমেন্টে তাদের ক্রিমিনাল এজেন্টগুলো পোলিং স্টেশনে কাউন্টিং স্টেশনে ঢোকাতে পারেনি। and that's the reason টিপরা মাথা ওন ইন বিগ মার্জিন অন মেজরিটি অফ দি সিটস। কারণটা হচ্ছে এটাই, যদি বিজেপির মাস্টার প্ল্যান যদি সাকসিড হতো, তাহলে মনে রাখবেন, আপনারা জানেন পোল কাউন্টিং এর আগে হিমন্ত বিশ্ব এসছেন আসাম থেকে, তারপর বিজেপির যারা ক্রিমিনাল মাস্টার মাইন্ড সবাই আগে পরে মাস্টার প্ল্যান বানিয়েছেন। এদের মাস্টার প্ল্যানটা ইজ ভেরি সিম্পল, যে যখন পোল কাউন্টিং স্টেশনগুলোতে যখন পোল কাউন্ট হবে, কাউন্টিং এর আগে আইদার ইভিএম রিপ্লেস করা আগের দিন রাত্রে বা ভোরবেলা, বা পোল কাউন্টিং এর সময় ডাটাটাকে ফ্যাব্রিকেট করে ফিট করা কম্পিউটারে। তো এদের মানে জুমলাগিরি 2 নাম্বারিতে এদের ধারে কাছে কেউ নেই, এতটাই ক্রিমিনালিটি। তো আমি মনে করেছি অ্যাজ এ টুইন এডিটর, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, হুএভার ইট ইজ, whether it is প্রতোত মানিক্য, whether it is মানিক সরকার, whether it is কংগ্রেস, I don't care. আমি as an editor, it's my duty to make sure democracy is protected in Tripura. আমাদের ত্রিপুরা দেখুন, এই ত্রিপুরা আমাদের, we will not allow few criminals to hijack democracy from us. At any cost we'll fight, because if we don't fight today, then we have to face the results for tomorrow, and our next generation also will suffer. So this is my moral responsibility, all of your moral responsibility, to fight against criminality. ইলেকশনের সময় ইলেকশন হবে, কে ভোটে জিতলো হারলো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, হু ইজ উইনিং লুজিং দ্যাটস নট ইম্পর্টেন্ট, বাট দি প্রসেস মাস্ট বি ক্লিন অ্যান্ড ফেয়ার। আর আমি এখানে আই ওয়ান্ট টু থ্যাংক ত্রিপুরা পুলিশ, দ্য ত্রিপুরা পুলিশ ডিড এ ভেরি গুড জব ইন স্পাইট অফ ডাইরেক্ট অর্ডার্স ফ্রম বিপ্লব দেব রতনলাল। কিন্তু ত্রিপুরা পুলিশ ডিড এ ভেরি গুড জব ইন এডিসি ইলেকশন, যে ওরা খুব বেশি কি বলবো ক্রিমিনালস এবং রিগিং এগুলো ওরা হতে দেয়নি। সো দে ডিড নট অ্যালাউ দ্যাট। তো ত্রিপুরা পুলিশ ডিজার্ভস
and many other officials of Tripura government, they deserve these accolades that because of their strong পজিশন এখানে এডিসি ইলেকশনে এরা কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেনি। অ্যান্ড রিজন ইজ দ্যাট আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে, দেন জুমলা উইল নেভার সাকসিড ইন ত্রিপুরা, বিকজ অ্যাজ ইউ নো জুমলা ইজ নাথিং বাট all bullshit buggers, all doing corruptions, cheating, হ্যাঁ, ওরা মুখ খুললেই বাটপারি। তো বাটপারি করতে করতে মানুষকে ঠকাতে কোথায় গিয়ে ঠেকেছে? এখন ঠেকেছে পুরো ইলেকশন প্রসেসটাই রিগিং করা। বিফোর ইলেকশন বুথ রিগিং, আফটার ইলেকশন পোল কাউন্টিং রিগিং। তো আপনাদের আমি এটা বললাম যে এগেন আই কনগ্রাচুলেট টিপ্রামথা, বাট অ্যাট দি সেম টাইম all of you have to remember to protect democracy in Tripura and to preserve it. We all have to work together. Who wins election loses, that's not important. One party will win, another will lose. But there should not be any criminality in the process, and criminals cannot hijack a democratic process. And as democratic citizens of the country, it is all of our responsibility to protect it and preserve it and fight for it. And that's the reason ADC ইলেকশনে বিজেপির এই ভরাডুবি হয়েছে। তো বন্ধুরা, আপনাদের এই ঘটনাটা বললাম যে আমি অ্যাজ এ টুইন এডিটর, আমি কোনো পার্টি কোনো আইডিওলজির সাথে যুক্ত নই, বাট আই এম এ ওয়ারিয়ার অফ ডেমোক্রেসি, এবং ত্রিপুরাকে আমরা ক্রিমিনালের হাতে কখনোই যেতে দেব না। তো এই জন্য বন্ধুরা আজকে আমি এটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কি হয়েছে ত্রিপুরা রাজ্যে এবং কি এখন অবধি কি চলেছে এটা। তো যাই হোক, এবার কিছু মজার কথাতে আসছি। এটা হচ্ছে যে আমি এবার কতগুলো পয়েন্ট নিয়ে কথা বলছি, আপনারা শুনেছেন এই কথাগুলো। বাই দ্য ওয়ে, I congratulated Pradyut Manikya. We had a long conversation, and from media we extended our help that if you work for people, if you save democracy, আর পাহাড়ে এখন থেকে যাতে এডিসি এরিয়াতে there should not be any communal fights, there should not be any violence. Everyone has right to live peacefully, and that is our main goal. আমরা সবাই ত্রিপুরার, তবে ত্রিপুরাকে আমরা ডেমোক্রেসিটা এভাবে ধরে রাখতে হবে। এবার কিছু কথাতে আসছি, কারণ হচ্ছে অনেকগুলো পয়েন্ট আছে, আমি এক একটা করে আসছি কথাগুলো। আপনারা বন্ধুরা সবাই জানেন যে রতনলাল নাথ অ্যাসেম্বলিতে একবার বলেছিল, এবার কিছু মজার কথাতে আসছি, সিরিয়াস কথাগুলো হলো। তো আপনারা সবাই জানেন অ্যাসেম্বলিতে রতনলাল কি বলেছিলেন কিছুদিন আগে, যে রাজাকে, ত্রিপুরার রাজাকে, মানে একটা বাটপার যে নাকি ওর জীবনটা কংগ্রেসে কাটিয়েছে আর কলকাতার বিভিন্ন ক্লাবে নেচে টেচে কাটিয়েছে, বুঝছেন তো। ওর তো চরিত্র মোটামুটি ত্রিপুরা সবাই জানে, এমন যে কেউ জানে না তা না। এখন কথা হচ্ছে সে অ্যাসেম্বলিতে বলছে যে রাজা কে। তো আমি তারপরেই না, শুধু ফ্রাইডে ইভিনিং দেখুন, আমাকে দেখুন, দাঁড়ান আপনাদের আমি পড়ে শোনাচ্ছি এটা, যে ফ্রাইডে ইভিনিং যখন প্রদ্যোৎ মানিক্য কয়েকজনকে নিয়ে দেখতে গেছে যে মোহনপুরে ওদিকে যে পোলিং স্টেশনটা, তখন ওখানে দেখা গেল রতনলাল প্রায় 500-র উপরে গুন্ডা পাঠিয়েছে, মোর দেন 500 গুন্ডা পাঠিয়েছে, যাতে পোল কাউন্টিং সেন্টারটাই যাতে পুরো মানে ওখানে যাতে জবরদখল করা যায়। তো ওই ফ্রাইডে ইভিনিংও আমরা জানি এরকম কিছু হবে, যে আমি মেসেজ পেয়েছি প্রদ্যোৎ মানিক্য থেকে যে আই এম আন্ডার হেভি অ্যাটাক বাই 500 পিপল প্রবাবলি সেন্ড বাই রতনলাল নাথ মোহনপুরে এসডিএম অফিসে। তারপরে কিন্তু আমি মিডিয়াকেও অ্যালার্ট করি, মিডিয়া ওখানে যায়, আমাদের মিডিয়াও যায়। আমরা কিন্তু মোহনপুর এসডিএম অফিসে পোল কাউন্টিং স্টেশনে ওখানে কিন্তু সমস্ত ইভিএম রিপ্লেস বা ওখানে ক্রিমিনালিটি করার কিন্তু প্ল্যানটা আমরা ভেস্তে দিই কিন্তু ওখানে। উই স্পয়েলড দ্যাট প্ল্যান অলসো অন ফ্রাইডে ইভিনিং।
তো আমরা এগুলো সবকিছুই করেছি গণতন্ত্রকে আমরা শক্তভাবে ধরে রাখতে। হুম। তো এবার দেখা যাচ্ছে যে আমাদের যিনি জুমলালাল আর কি, কেমন জুমলালাল তো আপনারা জানেন কে, আমাকে তো আর বলতে হবে না হু ইজ জুমলালাল। তো জুমলালাল দেখা যাচ্ছে সে বিভিন্ন রকমের সে কথা বলছে, সে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলছে রাজাকে, তারপর সে এই বুড়ো বয়সে 75-76 বয়সে 500 গুন্ডার অ্যারেঞ্জমেন্ট করেছে মোহনপুরে, মানে এসডিএম অফিসটা দখল করে পুরো ওখানে ভোট ইভিএম মেশিন কি বলে রিপ্লেস করে, মানে জিততেই হবে অ্যাট হুক অর ক্রুক, মাই নেম ইজ জুমলালাল এন্ড আই হ্যাভ টু উইন ইলেকশন। তো এরকম হয়ে গেছে ব্যাপারটা, বুঝছেন তো? হ্যাঁ, তো দেখেন ওনার যা মুখের বদন, কেউ তো আর ভোট দেবে না, আর যেরকম চরিত্র আর যেরকম মিথ্যা কথা বলে কেউ তো ভোট তো দেবে না। তো এইভাবে আপনার ওখানে অফিসেও চলে গেছিল, মানে লোকজন পাঠিয়েছে অন ফ্রাইডে ইভিনিং, সো দ্যাট পুরো এসডিএম অফিসের পুরো হাইজেক করে ওখানে পুরো ইভিএম গুলি রিপ্লেস করে বা ডিসেবল করে, মানে যা তা আর কি। BJP's plan was, and again, Ratanlal was the chief master of this whole poll, কি বলে পোলের যতগুলো ক্রিমিনাল কাউন্টিং থেকে সবকিছু, রতনলাল ওয়াজ দি মাস্টার। তো আমি একটা কথা বলতে চাই যে রতনলালের উদ্দেশ্যে, আপনারা তো সবাই জানেন যে রতনলালের মোহনপুরে বিশাল, সিদাই মোহনপুরে বিশাল গাজার সাম্রাজ্য, প্রায় 12,80,000 গাছ। আর যারা বিজেপিতে আছেন, যাদেরকে নাকি 3 বছর ধরে আপনাদের আশ্বাস দেওয়া হয়েছে চাকরি পাওয়া হবে, আপনাদের তো কিছু তো দেবে না। আমার এই মেসেজটা যারা বিজেপিতে আছেন তাদের উদ্দেশ্যে, আপনারা বিপ্লব দেব রতনলাল থেকে ঘন্টাও পাবেন না, কিচ্ছু পাবেন না। হ্যাঁ, ওদেরকে যদি বলেন যে আমাদের গাঁজা বাগানের একটু অংশ দিন, ওটা আপনাদের দিতে দেবে না ওরা, এরকম। তো আপনারা সবাই জানেন যে আমি পুরো ডকুমেন্ট সহকারে কার আন্ডারে কত কানি গাজার বাগান আছে মোহনপুরে, আই এক্সপোজ দিস ইনফরমেশন এ মান্থ ব্যাক। তো আমি রতনলালকে এটাই বলবো যে, মানে রতনলাল না জুমলালাল, যে জুমলালালকে এটাই বলবো যে এই যে আপনি যে এই বুড়ো বয়সে যে পাপগুলো করছেন, নার্কোটিক্স কাল্টিভেশন, গাঞ্জা কাল্টিভেশন, হ্যাঁ, তো এইগুলো করে তো আপনার মানে ক্ষমতা তো হারাবেনই 2023-এ, কিন্তু এর সাথে সাথে কিন্তু আপনার নরকেও মানে গতি হবে কিনা ডাউট আছে, কিন্তু যেইভাবে আপনি চলছেন এখন। তো আমি যা দেখছি ত্রিপুরা পলিটিক্সে এখন, যে সবাই মিলে আমরা যদি একসাথে হয়ে যাই তাহলে কিন্তু আমরা জুমলা অ্যাটাকগুলো আমরা কিন্তু আটকাতে পারি। তারপর জুমলালালের উদ্দেশ্যে আমার একটা মেসেজ হবে যে যে জুমলালালের উদ্দেশ্যে আমার যে মেসেজটা হবে এটা হবে যে জুমলালাল জি আপ गांजा का धंधा बंद करो, नहीं तो आपका आग भी कभी बंद हो जाएगा। হ্যাঁ, তো কথাটা হচ্ছে এইভাবে যে ক্রিমিনালগিরি যে চলছে ত্রিপুরা রাজ্যে, আর এই যে একটা বয়স্ক মানুষ 75-76 বছরে 4 চোখ নিয়ে এই যে মানে ড্রাগের ব্যবসা চালাচ্ছে, তারপর চারিদিকে যত রকমের অসৎ কাজ আছে, মানে পোল রিগিং, কাউন্টিং রিগিং থেকে শুরু করে যাতা, মানে যাতা। আপনারা জানেন যে মোহনপুরের ওদিকে একটা মেয়েকে পুড়িয়ে দেওয়া হয়েছিল রেপ করার পরে, ওইটাও কিন্তু ওর লোকেরাই করেছে। মানে ও এত ক্রিমিনালিটিতে যুক্ত আছে এই বুড়ো বয়সে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বিজেপিরও যারা আমার কথা শুনছেন, আপনাদের আমি বলি, এমনকি বিপ্লব দেবকেও বলবো, আপনারা তাড়াতাড়ি রতনলাল নাথকে ত্রিপুরা ক্যাবিনেট থেকে বিদায় করুন, না হলে আপনাদের বিজেপি পার্টিও ধ্বংস করে দিয়েছে ও প্রায়, এখন পার্টির কোনো ক্রেডিবিলিটি নেই। আপনাদের ক্যাডাররাও সব মানে মনমরা, সব মানে ছেড়ে দিয়েছে বলা যেতে পারে। 2023-এ এখন যা সিনারি দেখা যাচ্ছে, বিজেপি 5-6টা সিট পাবে কিনা আমি জানি না। আই ডোন্ট থিঙ্ক বিজেপির এখন যা অবস্থা চলছে। তো এই জন্য বলবো যে আমরা ডেমোক্রেসিতে ক্রিমিনালদের এগেনস্টে যদি আমরা একসাথে ঘুরে দাঁড়াই, তাহলে কিন্তু আমরা ওদেরকে কিন্তু পরাজয় করতে পারবো। তারপর আমি আরেকটা কথা বলি, আমি গতকাল বিজেপির কয়েকজনের চেহারা দেখে, তারপর আজকে রতনলালের চেহারা দেখে, যে উনি
বিভিন্ন জায়গায় কি হয়েছে, উনি মুখটা একদম বিষণ্ণ। তো রতনলালের এই মুখ দেখে না আমি মানে কি বলবো, আমার মানে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে হয়তো রাত্রে হয়তো ঘুমোতে পারবো না। কারণ যেই জুমলার দলেরা এই 3 বছর ধরে 2018 থেকে এই ভায়োলেন্সের পলিটিক্সটা স্টার্ট করেছে ত্রিপুরাতে, যে অপোজিশন পার্টির অফিস ভাঙো, অপোজিশন পার্টিকে মারো, আগরতলার মাঝখানে সিপিএম কংগ্রেস ফ্যামিলিতে ইয়ং ছেলেদের, ওদের ঠাকুমাকে বাচ্চাকে অবধি মেরেছে গত 3 বছরে। এগুলো সব আগরতলাতে হয়েছে, আর বাকি কথা তো বলেই দিলাম। তো আমি বিপ্লব দেব, রতনলাল দেব সবাইকেই বলবো, যারাই বিজেপিতে আছেন, আপনারা দেখুন একটা সময় লাফাচ্ছেন, অপোজিশনদের ভেঙেছেন, এবার ওরা আপনাদের ভাঙবে। তো আপনারা যা শিখিয়েছেন ত্রিপুরা পলিটিক্সে ওটাই হবে। So you imported politics of violence. So naturally this is now continuing. তো এখন ত্রিপুরা রাজ্যে যত কিছু হচ্ছে, পোল ভায়োলেন্স থেকে সবকিছু, সবগুলি কিন্তু বিজেপির দেখানো, কিন্তু বিজেপির কারণে হচ্ছে কিন্তু এগুলো সবকিছু। তো বন্ধুরা, আমার রতনলালের মুখটা দেখে আজকে খুব মানে কষ্ট হলো, যে ভদ্রলোক এতদিন ধরে সুখে ছিলেন, গাঁজা বিভিন্ন ধরনের কিছুতে উনি সাকসেস পেয়েছেন। ওনার ছেলের হয়তো বিশাল বড় হসপিটাল হবে ত্রিপুরার, কি বলে, গাজার টাকায়, বা ত্রিপুরার যে এমপ্লয়মেন্ট স্কিম, যেখানে নাকি আপনি সিপিএম বা কংগ্রেস ফ্যামিলি হলে আপনাকে ট্রান্সফার করা হবে, আগরতলা থেকে করা হবে ধর্মনগর, তারপর আপনি যেতে না চাইলে ফ্যামিলির কারণে আপনি 1 লাখ টাকা দিন, হ্যাঁ 1 লাখ টাকা জুমলালালের কাছে পৌঁছে দিন, তারপর আপনার ট্রান্সফার বন্ধ হবে। তো এই করে করে কোটি কোটি টাকা তো কামিয়েছেন আমাদের জুমলালাল বাবু। ওনার স্বপ্ন হচ্ছে ওনার ছেলের একমাত্র কি বলে সুযুক্ত ছেলের একটা বড় হসপিটাল বানাবে, নার্সিং হোম আগরতলাতে। এয়ারপোর্টের কাছে প্রায় 1,01,75,00,000 জমিও উনি ব্যবস্থা করে রেখেছেন কিনে টিনে গত বছর। আর কলকাতাতে সল্ট লেকে উনি বানাবেন বড় নার্সিং, অনেক বড় স্বপ্ন আছে। তো জুমলালালের স্বপ্নের জন্য মানে সত্যি আমি অত্যন্ত আনন্দিত। আবার আমি খুবই দুঃখিত যে জুমলালালের আজকে মুখ এরকম ছিল, মুখটা কাচুমাচু। তারপর দেখলাম গতকাল যে জুমলা পার্টির এক ডেলিগেশন ত্রিপুরা ডিজিপির অফিসে গেল, এদেরও মুখ কাচুমাচু। হ্যাঁ, তা এখন কথা হচ্ছে যে ভাই, আপনারা ইলেকশনে এবং পোস্ট ইলেকশন প্রি ইলেকশনে আপনারা এই ভায়োলেন্সটা এনেছেন ত্রিপুরাতে। এরকম ইউপি বিহার স্টাইলে ত্রিপুরাতে কখনো ভায়োলেন্স ছিল না। তাহলে এখন যে ভায়োলেন্সগুলো হচ্ছে আপনারা করেছেন 3 বছর, এখন আপনাদের উপরে করবে, এটা তো ন্যাচারাল। তো বন্ধুরা, যারা আপনারা বিজেপিতে আছেন, আপনারা এখন থেকেই অন্যান্য পার্টি ছাড়ুন, নয়তো এই পার্টিকে ছাড়ুন। কারণ হচ্ছে গিয়ে এই পার্টির না আগে ছিল কোনো বেস, না আছে মানে বর্তমান, না আছে ভবিষ্যৎ কিছু, এটা ধ্বংস হয়ে যাবে। কারণ এই বাটপারি জুমলাগিরি দিয়ে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন বা আইডিওলজি বেশি দিন টিকতে পারে না। কারণ গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, পিপল সে দি ফাইনাল থিং। তো এই জন্য আমি ওভারঅল ইন্ডিয়াতে বিজেপির কোনো ফিউচার দেখছি না। অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট অর এজ এ মিডিয়া এডিটর, আই ডোন্ট সি এনি ফিউচার অফ বিজেপি ইন অল ওভার দি ইন্ডিয়া। কারণ হচ্ছে ওদের না আছে আইডিওলজি, না ভালো পারফরমেন্স করতে পারছে, খালি মিথ্যে কথা বলছে, জুমলাগিরি করছে। ত্রিপুরার মানুষকে দেখুন কিভাবে বোকা বানিয়েছে। সেই 50,000 গভর্নমেন্ট চাকরি দেওয়া হবে প্রথম, এগুলো মানে রিটেন ডকুমেন্ট, দিজ আর অল রিটেন ডকুমেন্ট। কেউ যদি হাইকোর্টে কোথাও গিয়ে কেস করে বিজেপির বিরুদ্ধে, মানে 100% জিতবে এই কেস। যে এত মিথ্যা লেখা হয়েছে ভীষণ ডকুমেন্টে করে ওরা ক্ষমতায় এসছে। ক্ষমতায় আসার পরে লোকসভা ইলেকশন থেকে শুরু করে যত লোকাল বডি ইলেকশন সবকিছু হচ্ছে, ওখানে কিন্তু ওদের মানে মোডাস অপারেন্ডি বা ফান্ডাটা কিন্তু অনলি ওয়ান, এটা হচ্ছে টেরর। ইলেকশনের আগে অপোজিশন পার্টির লিডার থেকে শুরু করে সবাইকে টেরোরাইজ করা, ইলেকশন প্রসেসটাকে পুরো ডিসরাপ্ট করা, তারপরে বুথ রিগিং করা, এবার ইলেকশনের পরে যেখানে কাউন্টিং হয় ওখানেও ম্যানিপুলেশন করা, করে জিতে আসা। সো বিজেপির মানে এখন দেখা যাচ্ছে যে পার্টি, এদের এখন গোল হচ্ছে, যেহেতু মানুষ থেকে ভোট পাবে না এরা জানে, তাই এইভাবে ওরা পার্টিতে থাকতে চাইছে।
কিন্তু আপনারা একটা জিনিস দেখুন, কংগ্রেস এত পুরনো পার্টি, এখন হয়তো ক্ষমতায় নেই অনেক জায়গাতে, কিন্তু কংগ্রেসটা কিন্তু এখনো আছে, দি গ্র্যান্ড ওল্ড পার্টি। আপনারা সিপিএম কে দেখুন, আইডিওলজি নিয়ে আছে, হারুক জিতুক, দে আর নট কম্প্রোমাইজিং উইথ আইডিওলজি, আছে। কিন্তু 50 বছর আগেও ছিল, এখনো আছে, আরো 50 বছর পরে থাকবে। এবার আপনারা বিজেপি কে দেখুন, বিজেপি মানে আমি কি বলবো, মানে এদের কোনো পারফরমেন্সের দিকে কোনো ওদের ইন্টারেস্টই নেই, যে টু পারফর্ম ইন গভর্নেন্স। এরা হচ্ছে পুরো জুমলাবাজি বাটপারি করে, তারপর ওই রতনলালের মতো কংগ্রেস বা বিভিন্ন অন্য জায়গা থেকে যত বাটপার আছে এদেরকে হায়ার করা। তো বিজেপির পলিটিক্যাল ফর্মুলাটাই এত ফল্টি যে নিজেদের ভালো লোক না লাগিয়ে অন্যান্য পার্টি থেকে, যেমন রতনলালের মতো কংগ্রেস থেকে, বিভিন্ন পার্টি থেকে ওরা এইভাবে লোক এবার ভাঙিয়ে আনবে, ভাঙিয়ে এনে ওরা ক্ষমতাটা দখল করবে। তারপর মানুষ কোনো দাবি দেওয়া চাইতে গেলে, এটা 10,300 দেশের টিচাররাই হোক, যারা নাকি আন্দোলন করছিল সিটি সেন্টারের সামনে, এদের উপরে মানে সাধারণ শিশু মেয়েদের উপরে লাঠি চালানো, এইভাবে বর্বরতা। তো এদের কাছে বর্বরতাতে কেউ পারবে না, এতটাই বর্বর। তো এই জন্য ত্রিপুরার মানুষও এই বর্বরতা আগে দেখেনি, এখন দেখেছে। ওয়ান্স অ্যাগেন আই এম ভেরি হ্যাপি ফর এডিসি পোল আউটকাম। যে কোনো অপোজিশন পার্টি জিতলেই আমি খুশি হতাম, এখন টিপরামথা জিতেছে, ইটস এ নিউ পার্টি, আই উইশ দেম দি বেস্ট। এবং থিং ইজ, ত্রিপুরা আমি চাই দেখুন, কাটিং অ্যাক্রস কমিউনিটি অ্যান্ড পলিটিক্যাল লাইন্স, ত্রিপুরার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য হওয়া উচিত যে সাধারণ মানুষের সুখ দুঃখটাকে কিভাবে কমানো, কিভাবে কাজ করা, কিভাবে গভর্নেন্সটা করা, যাতে গরিব মানুষ কেউ যাতে এরকম কি বলবো, মানে এরকম যাতে নিষ্ঠুর এবং পাষণ্ড যাতে না হয়। যেমন ধরুন বিপ্লব দেব প্রায় 45,000 বৃদ্ধ বৃদ্ধারা, যাদের বয়স 70, 80, 90, 100 বছর, ওদের বৃদ্ধ ভাতাগুলো ক্যান্সেল করে দিয়েছে। এখন পাহাড় থেকে গ্রামে সবাই কিন্তু না খেতে পেয়ে মরছে, ওরা যে 1,000-1,500 টাকা পেত, এটা কিন্তু ওরা পাচ্ছে না। তো এই যে বর্বর নিষ্ঠুরতাটা যেটা আমাদের ত্রিপুরা গত 3 বছরে দেখেছে বা দেখছে, এইটা যাতে কোনো পার্টি যাতে না ফলো করে। এবার আমি সিপিএম এর উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। সিপিএম এর সাথে বিজেপিরও অনেকের একটা জায়গাতে একটা মিল চলে আসে, যে দুটো পার্টি কোনো সমালোচনা সহ্য করতে পারে না। আপনি বিজেপিকে সমালোচনা করুন, আপনাকে দেশদ্রোহী বলে আপনার বাড়িঘর হয়তো পুড়িয়ে দেবে বা আপনাকে ধরে মারবে। সিপিএম এর অবস্থা ওরকম, আপনি মানিক সরকারের সমালোচনা করুন বা কিছু বলুন, সবাই ঘিরে আপনাকে আক্রমণ করবে সোশ্যাল মিডিয়াতে। এটা আমার সাথে হয়েছে আগে, পরেও হবে, কিন্তু আমি এসবের তোয়াক্কা করি না। আমি ত্রিপুরা সিপিএম নেতৃত্বের কাছে বলবো যে আপনারা এডিসি ইলেকশনে কেন 0 পেলেন, হোয়াই ইউ গট 0, একটা সিট কেন পেলেন না, এটা নিয়ে আপনারা পার্টির মধ্যে আলোচনা করুন। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, ত্রিপুরার সিপিএম নেতৃত্বে যদি পরিবর্তন না আনতে পারে, তার মানে ত্রিপুরার সিপিএম এর যে স্টেট সেক্রেটারি আছে গৌতম দাস, বা ধরুন এখন ত্রিপুরার যে অপোজিশন লিডার আছে মানিক সরকার, এদেরকে যদি পরিবর্তন না করা, কারণ ত্রিপুরাতে এখন সিপিএম এর মতো পার্টিতে যারা নাকি মেইন অপোজিশন, ফায়ার ব্র্যান্ড লিডারের দরকার। তো এইরকম যারা আছে, যেমন ধরুন এই যে অপোজিশন লিডার, ধরুন মানিক সরকারের পারফরমেন্স অ্যাসেম্বলিতে আপনারা দেখেছেন সবাই, যে কোভিডে মারা গেলে 10 লক্ষ টাকা দেওয়া হবে, বিপ্লব দেব বলেছে। বিপ্লব দেবের ঝুরি ঝুরি প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা দেখেছেন অ্যাসেম্বলিতে, যে ত্রিপুরার অপোজিশন লিডার মানিক সরকার একটা টপিকে চিফ মিনিস্টার বিপ্লব দেবকে কোশ্চেন করেছে ডাইরেক্টলি, যে অ্যান্সার হোয়াট ইজ ইউর স্ট্যান্ড নাও, হাউ মেনি ভিকটিমস ইউ পে 10 লাখ রুপিস ফর কোভিড ডেথ। তারপর যতগুলো প্রতিশ্রুতি করেছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব হচ্ছে বিরোধী দল নেতার। তো বিরোধী দল নেতাই যদি দুর্বল হয় বা ভীতু হয় বা কথা না বলে, তাহলে তো বিরোধী দল নেতার পরিবর্তন দরকার। তো সিপিএম এর যারাই আমার কথা শুনছেন, আপনারা যদি আপনাদের স্টেট সেক্রেটারি গৌতম দাসকে না পাল্টাতে পারেন, আর আপনারা যদি নেতৃত্বের মধ্যে রদবদল না আনতে পারেন, তাহলে 2023-এর ইলেকশনেও এখন যেমন এডিসিতে 0 পেয়েছেন, ওরকমই কিছু একটা পাবেন।
আপনাদের কাটা কথা আমি বলে দিলাম। আপনারাও বিজেপির মতো আপনাদের কি বলে আইটি সেল দিয়ে অ্যাটাক করান, এতে আমার ঘন্টাও কিছু যায় আসে না, কিন্তু আমি যেটা বাস্তব এই সত্য কথা বললাম। আর ত্রিপুরা সিপিএম এর যারা নাকি লিডারশিপ আছেন, যারা নাকি সত্যরোর্ধ্ব মানুষ আছেন, আপনাদের আমি অনুরোধ করব, যেমন ওয়েস্ট বেঙ্গলে যেমন জ্যোতি বসু 30 বছর রাজত্ব করে এবং ইয়ং জেনারেশনদের উঠতে দেননি লিডারশিপে, এই জন্য পার্টিটাই পুরো প্রায় বিলুপ্তির পথে, কোনো কোনো কিছুতেই নেই। তৃণমূল 10 বছরের উপরে আছে, এখনো হয়তো আসবে, কে আসবে, কিন্তু সিপিএম পাওয়ারে আসছে না বেঙ্গলে। তো আমি বলবো আপনারা কেরালা সিপিএম এর মডেলটা ফলো করুন বা পার্টিতে ইউথ গুলোকে আনুন। আর আমি সিনসিয়ারলি আমি রিকোয়েস্ট করব ত্রিপুরার যেহেতু অপোজিশন পার্টি সিপিএম নেতৃত্বের কাছে, যে আপনারা এই পলিসিটা চেঞ্জ করুন। আপনাদের পলিসি হচ্ছে যে আগে দেহত্যাগ তারপরে পার্টি ত্যাগ। তার মানে আমার 70 বছর হলো, 80 বছর হলো, আমি চোখে দেখতে পাচ্ছি না, চিন্তা করতে পারছি না, স্মার্টফোন জানা তো দূরের কথা, সোশ্যাল মিডিয়া আমরা ঘন্টাও জানি না, কিন্তু আমরা পার্টির পদে বসে থাকবো। হ্যাঁ, আমরা পার্টির সম্পাদক হয়ে বসে থাকবো, আমরা সভাপতি হয়ে বসে থাকবো। আর আমাদের পার্টিতে যারা ডক্টর ইঞ্জিনিয়ার আছে, যত ইয়ং জেনারেশনে, তাদেরকে আমরা দাবিয়ে রাখবো, আমরা তাদেরকে উঠতে দেবো না। তাহলে পার্টিটা কি করে দাঁড়াবে? ওয়েস্ট বেঙ্গলে যা হয়েছে এখন সিপিএম এর অবস্থা, ত্রিপুরাতেও তাই হচ্ছে, এখন তাই হতে যাচ্ছে। এটাই কারণ এডিসি ইলেকশনের মাধ্যমে একটা জিনিস প্রমাণিত, যে পাহাড়ে বা এডিসি এরিয়াতে যে সাধারণ মানুষের কাছে সিপিএম এর গ্রহণযোগ্যতা নেই এখন, এই কারণে 0 পেয়েছে। আমরা যদি ধরেও নেই 30-40% রিগিং হয়েছে, তাহলেও কিন্তু সিপিএম এর পারফরমেন্স খুব খারাপ। এবং এই পারফরমেন্সের কারণে আমি বলবো ত্রিপুরার যিনি অপোজিশন লিডার মানিক সরকার, ওনাকে এই পরাজয়ের দায়িত্বটা নিতে, এবং উনি ওনার পার্টির ভালোর জন্য নিজের জায়গাতে অন্য কাউকে বসান যারা নাকি পার্টি পরিচালনা করতে পারবে। এবং ত্রিপুরা সিপিএম এ আপনি ইয়ং জেনারেশনদের নিয়ে আসুন লিডারশিপে, যারা ইয়ং ফায়ার ব্র্যান্ড, তাদেরকে নিয়ে আসুন। আপনাদের জমানা শেষ হয়েছে, আপনারা ওটা বুঝুন, বুঝে পার্টিটাকে বাঁচান। কিন্তু আগে দেহত্যাগ পরে পদত্যাগ, এই এই থিওরিটা কিন্তু আপনারা এখন অব্দি ফলো করে যাচ্ছেন, এতে কিন্তু পার্টিটা ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর আমি ত্রিপুরা কংগ্রেসকেও বলবো, আপনাদের মধ্যে যেরকম মানে ইউনিটির অভাব, এবং কোনো রকমের কোনো কোঅর্ডিনেশন নেই, তা আপনারা এখন থেকে যদি কাজ করেন, আপনারা ইউনিটিটা গড়ে তুলতে পারেন। আর আমি ত্রিপুরা বিজেপির উদ্দেশ্যে বলবো এবং চিফ মিনিস্টার বিপ্লব দেবের উদ্দেশ্যে বলবো, যে এডিসি ইলেকশনে এরকম পরাজয়, এটা আপনারই পরাজয়, গ্রহণযোগ্যতা আপনার নেই। এবং টিপরা মথার মতো একটা পার্টি, যেটা নাকি মাত্র কয়েক মাস আগে ফর্ম হয়েছে, ফয়ে এইভাবে ইলেকশন জিতে গেল, এটার মানে কি? মানে হলো মানুষ আপনাদের সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে। তা আমার রিকোয়েস্ট থাকবে বিপ্লব দেবের কাছে, আপনি নৈতিক দায় নিয়ে সিএম এর পদটা ছাড়ুন। দেখুন, আমার ইন্টারেস্ট কোন পার্টি রুল করলো ওটাতে না, আমি চাই গরিব মানুষেরা ত্রিপুরাতে, সাধারণ জনগণ যাতে দে এক্সপিরিয়েন্সে গুড গভর্নেন্স, মানে গরিব মানুষরা ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার থেকে ভালো থেকে শুরু করে ফ্রিতে চিকিৎসা, হসপিটালে সবকিছু যাতে ওনারা ওগুলো পান, এবং স্কুল থেকে রাস্তাঘাট, তারপর হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ত্রিপুরার এখন চারিদিকে ড্রাগস থেকে শুরু করে আর্মস কি নেই। আপনি আগরতলার যে কোনো পানের টং দোকানে যান, হয়তো জাবা ট্যাবলেট দেখবেন বিক্রি করছে, মানে চারিদিকে এখন ড্রাগের রমরমা ওখানে। তো এই জন্য আমার গোল হচ্ছে, আমি কোনো পার্টি, কোনো আইডিওলজির সাথে যুক্ত না, আমি ত্রিপুরার ভালো চাই একজন ত্রিপুরা অরিজিন মানুষ হিসেবে। এবং আমি চাই ত্রিপুরাতে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, এবং যারা গরিব মানুষ, এটা গ্রামে গঞ্জে পাহাড়ে যেই মানুষ হোক, দেখুন কে কার কমিউনিটি এটা দেখে লাভ নেই, সবাই মানুষ, একটা স্টেটে থাকে, সবাই যাতে সুন্দরভাবে বাঁচতে পারে। গভর্নমেন্টে যারা ক্ষমতায় জিতে এসছেন, তারা যাতে সাধারণ মানুষের জন্য কাজ করে, এটাই আমার দেখার উদ্দেশ্য। আমি চাই অ্যাজ এ নিউজ মিডিয়া এডিটর, যে ত্রিপুরাতে গণতন্ত্রটা বেঁচে থাকুক, এবং ত্রিপুরার মানুষ যেই গভর্ন করে না কেন, যেই পার্টি, বিজেপি হোক, সিপিএম হোক, যে কোনো পার্টি হোক হয়,
তো এটাই আমি আপনাদের বলবো যে আপনারা ত্রিপুরায় গণতন্ত্রটাকে যেভাবে হোক ধরে রাখুন, আর এটাই আমাদের কাছে মেইন এখন উদ্দেশ্য হবে। তো বন্ধুরা, আজকে এডিসি ইলেকশন নিয়ে অনেক কথা বললাম, এবং এডিসি ইলেকশনে এই যে গণতন্ত্রের জয় হলো, ওয়ান্স অ্যাগেন কনগ্রাচুলেশন প্রদোত মানিক্য অ্যান্ড টিপ্রামাথা, এবং বাকি যে বিরোধী দল আছেন যারা জিরো পেয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা এখন থেকে আপনাদের মানুষের মধ্যে যাতে গ্রহণযোগ্যতাটা বাড়ে, এটার জন্য আমরা যাতে ত্রিপুরাতে একটা সুন্দরভাবে একটা গভর্নেন্স যাতে আমরা রাখতে পারি। এই বলে বন্ধুরা, আর বাকি অনেকগুলো টপিক আছে, ওগুলো আমি আবার আগামী লাইভে আমি কভার করব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। ত্রিপুরা এডিসি ইলেকশনে গণতন্ত্রের জয় হয়েছে, আবার 2023-এর ইলেকশনেও গণতন্ত্রের জয় হবে, এটা আমরা জানি। গণতন্ত্রের জয় হবেই হবে, এবং জুমলা পার্টি ক্রিমিনালরা যেভাবে এডিসিতে পরাস্ত করা হয়েছে ওদেরকে আমরা ঠিক এইভাবেই পরাস্ত করব আমরা 2023-এর অ্যাসেম্বলি ইলেকশনে। সোজা কথা হলো, হু উইন্স ইলেকশন ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ protecting democracy and preserving it, and democratic ওয়েতে ইলেকশন হবে, ক্রিমিনালদের কোনো ওখানে ভূমিকা থাকবে না। We will not allow poll rigging in Tripura anymore. We will not allow any criminality in Tripura anymore, and this will be our challenge till 2023 election. তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আবার নেক্সট সানডেতে আপনাদের সাথে কথা হবে। জয় হিন্দ।